একজন বিজ্ঞানী যে পৃথিবীকে বাঁচাতে নয়, বদলে দিতে চেয়েছিল। তার তৈরি এক ভাইরাসে মানুষ শুধু জম্বিতে পরিণত হয় না, তারা সবাই একটি মস্তিষ্কের অধীনে কাজ করতে শুরু করে। একজন যা দেখে মুহূর্তের মধ্যেই হাজার হাজার জম্বি সেটাই জেনে যায়। পুরো শহর যখন মৃত্যু আর বিশৃঙ্খলায় ডুবে যাচ্ছে, তখন একজন নারীকে খুঁজে বের করতে হবে, সেই মানুষটিকে যে একই সঙ্গে এই বিপর্যয়ের স্রষ্টা এবং একমাত্র সমাধান। কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে, মানুষ নাকি হাই মাইন্ড যুক্ত জম্বিদের সেই ভয়ঙ্কর নেটওয়ার্ক? বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান জম্বি থ্রিলার মুভি কলোনির কথা। আজ থেকে 5 বছর আগে এই চ্যানেলে একটি মুভি এক্সপ্লেন করেছিলাম, ট্রেন টু বুসান, যেটা আশা করি তোমরা সবাই দেখেছ। সেই মুভির ডিরেক্টর ইয়াং সাং হো এই জম্বি থ্রিলারটি ডিরেক্ট করেছেন। তাহলে বুঝতেই পারছো এই মুভিটা কোন লেভেলের হবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। গল্পে শুরু হয় সাউথ কোরিয়ার সোল শহরে। ডক্টর সো নামের এই বিজ্ঞানী হঠাৎ করেই পুলিশে ফোন করে, জানায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই সিওলের ডংইয়ং বিল্ডিংয়ে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বায়োটেরর হামলা শুরু হতে যাচ্ছে। শুধু তাই নয়, সে আরও জানায় এই ভাইরাসের একমাত্র ভ্যাকসিন হলো সে নিজেই, কারণ সে নিজের শরীরেই তার অ্যান্টিডোট ইনজেক্ট করেছে। একই সময় আমাদের পরিচয় হয় দুই বিখ্যাত বায়োটেকনোলজি প্রফেসর হান এবং সেজুংয়ের সঙ্গে। তারা একসময় স্বামী স্ত্রী ছিল, কিন্তু 10 বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। সম্পর্ক ভেঙে গেলেও একে অপরের প্রতি সম্মান এবং বন্ধুত্ব এখনও রয়ে গেছে। সেদিন তারা আসে চেস বায়ো কোম্পানির একটি বড় প্রেস কনফারেন্সে। হান এই কোম্পানিতেই কাজ করলেও সেজুং এসেছে শুধুমাত্র আমন্ত্রণ পেয়ে। মঞ্চে দাঁড়িয়ে কোম্পানির সিইও কাং সবাইকে নতুন প্রযুক্তির পরিচয় করিয়ে দিচ্ছিল। তার দাবি, তাদের তৈরি বিশেষ সেমিকন্ডাক্টর চিপ মানুষের মধ্যে তথ্য আদান প্রদানকে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক দ্রুত এবং কার্যকর করে তুলবে। কিন্তু বক্তৃতার মাঝেই কাংয়ের চোখ পড়ে ডক্টর সোয়ের ওপর। মুহূর্তেই তার মুখের রং বদলে যায়। স্পষ্ট বোঝা যায় এই দুজনের মধ্যে অতীতের কোনো গভীর শত্রুতা লুকিয়ে আছে। কনফারেন্স শেষ হওয়ার পর হান আর সেজুং কাংয়ের সঙ্গে দেখা করতে গেলে ঠিক তখনই পুলিশের ফোন আসে। পুলিশ জানতে চায় ডক্টর সো কি এই বিল্ডিংয়েই আছে। কাং জানায় সে কিছুক্ষণ আগেই তাকে কনফারেন্সে দেখেছে। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পুরো বিল্ডিংয়ে লকডাউন করার প্রস্তুতি নিতে শুরু করে এবং দ্রুত সেখানে রওনা হয়। সেজুংয়ের কাংয়ের সঙ্গে জরুরি কথা ছিল, তাই সে কাংয়ের পিছু নেয়, কিন্তু কাং সরাসরি নিজের ভিআইপি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঠিক তার কয়েক সেকেন্ড পর নিঃশব্দে সেই একাই রুমে ঢুকে পড়ে ডক্টর সো। দরজা বন্ধ হওয়ার পর ডক্টর সো কাংয়ের সামনে দাঁড়িয়ে অতীতের সব হিসাব খুলে বসে। জানা যায় আজ যে যুগান্তকারী প্রযুক্তি নিয়ে চেস বায়ো গর্ব করছে, তার প্রকৃত আবিষ্কারক আসলে ডক্টর সো। কিন্তু কাং তার গবেষণা চুরি করে নিজের নামে প্রকাশ করেছে। কৃতিত্ব, সম্মান আর সাফল্য সবকিছু কাং নিজের দখলে নিয়েছে, আর ডক্টর সো হারিয়েছে নিজের জীবনভর করা গবেষণার স্বীকৃতি। প্রতিশোধ নেওয়ার জন্য ডক্টর সো ব্যাগ থেকে একটি সিরিঞ্জ বের করে। এর ভেতরে ছিল সেই অজানা প্রাণঘাতী ভাইরাস। কোনো সুযোগ না দিয়েই সেই সিরিঞ্জটি কাংয়ের গলায় ঢুকিয়ে দেয়। হঠাৎ আক্রমণে কাং প্রথমে হতবাক হয়ে গেলেও দ্রুত পাল্টা প্রতিরোধ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে সে ডক্টর সোকে বাথরুমে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রুম থেকে বের হওয়ার কয়েক সেকেন্ড পরেই কাংয়ের শরীরে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়ে, আর এরপরেই মুহূর্তের মধ্যেই তার শরীর বিকৃত হয় এক ভয়ঙ্কর জম্বিতে। রূপান্তরের পরেই সে সামনে যাকেই দেখতে পায় তাকেই কামড়ে সংক্রমিত করতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই পুরো ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে পুলিশ বিল্ডিংয়ে পৌঁছেই বুঝতে পারে তারা অনেক দেরি করে ফেলেছে। ভাইরাস ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা দেখে তারা সঙ্গে সঙ্গে পুরো বিল্ডিং সম্পূর্ণ লকডাউন করে দেয়, যাতে কোনো সংক্রমিত ব্যক্তি বাইরে বের হতে না পারে। অন্যদিকে বিল্ডিংয়ের একটি রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার খাচ্ছিল হান আর সেজুং। কনভারসেশন থেকে জানা যায় ডিভোর্সের পর হান নতুন জীবন শুরু করেছে। সে অপর একজন বায়োটেক প্রফেসর গংকে বিয়ে করেছে এবং তাদের একটি ছোট মেয়েও আছে। শুধু তাই নয়, আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে চাকরির অফারও পেয়েছে। বিদেশ যাওয়ার আগে সে চায় সেজুংয়ের জন্য চেস বায়োতে একটি ভালো চাকরি নিশ্চিত করতে। তার জীবনটা যেন এইভাবে অনিশ্চিত হয়ে না থাকে। এই কথা শুনে সেজুংয়ের মনে চাপা কষ্টটা ফিরে আসে। এত বছর পরেও হানের প্রতি তার অনুভূতি পুরোপুরি মুছে যায়নি, কিন্তু তাদের ব্যক্তিগত এই মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যেই দুঃস্বপ্নে পরিণত হয়। হঠাৎ বিল্ডিং জুড়ে চিৎকার শুরু হয়। একের পর এক মানুষ জম্বিতে পরিণত হয়ে অন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ছে।
সবাই প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করে। এই বিশৃঙ্খলার মধ্যেই এক প্রতিবন্ধী মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই তাকে ফেলে পালিয়ে গেলেও হান আর সেজুং তাকে বাঁচানোর জন্য ফিরে আসে। ঠিক তখনই একটি জম্বি সেজুংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। শেষ মুহূর্তে নিরাপত্তা রক্ষী সোক এসে জম্বিটিকে ধাক্কা মেরে একটি বিশাল এলইডি স্ক্রিনের ওপর ছুঁড়ে ফেলে। অদ্ভুতভাবে জম্বিটি মানুষের বদলে স্ক্রিনের চলমান সেই মানুষের ছবির ওপর আক্রমণ করতে শুরু করে। এই সুযোগেই সবাই পালিয়ে কাছের একটি কাপড়ের দোকানে আশ্রয় নেয়। সমস্ত জম্বি সেই দোকানের সামনে থাকা কাচের ওপরেই হামলা করতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করেই দোকানের সব লাইট নিভে গেলে আরেকটি বিস্ময়কর বিষয় সামনে আসে। সম্পূর্ণ অন্ধকারে জম্বিরা যেন মানুষদের খুঁজেই পায় না, তাই জন্যই তারা চুপচাপ বসে যায়। কিন্তু তখনই কাচের মধ্যে তারা দেখতে পায় তাদের ঠিক পেছনেই থাকা রেস্টুরেন্টের ভেতরে কিছু মানুষ রয়েছে। আর এটা দেখেই তারা ঘুরে গিয়ে সেখানে আক্রমণ করতে শুরু করে। সেজুং দ্রুত মোবাইলের স্ক্রিনে লিখে রেস্টুরেন্টে আটকে থাকা মানুষদের দেখায় সব লাইট বন্ধ করতে। লাইট বন্ধ হতেই জম্বিরা আবার বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু হঠাৎ একটি এলইডি টিভি নিজে থেকেই চালু হয়ে যাওয়ায় তারা আবার সেই দিকেই ছুটে আসে। তখনই সেজুংয়ের মাথায় নতুন বুদ্ধি আসে। সে এই কাপড়ের দোকানে থাকা মানুষের পোস্টারগুলোকে বাইরে দিয়ে জম্বিদেরকে ডিস্ট্র্যাক্ট করার প্ল্যান করে। তখন সেই প্রতিবন্ধী মেয়ে অর্থাৎ হি তার হুইল চেয়ারটা দিয়ে দেয় এই পোস্টারগুলোকে বাইরে পাঠানোর জন্য। সেজুং ওই হুইল চেয়ারের ওপর মানুষের আকৃতির পোস্টার বসিয়ে করিডোরে ঠেলে দেয়। দূর থেকে সেটিকে সত্যিকারের মানুষ ভেবে সমস্ত জম্বি তার পেছনে ছুটে যায়। এই সুযোগেই রেস্টুরেন্টে আটকে থাকা সবাই নিরাপদে কাপড়ের দোকানে পৌঁছে যায়। কিন্তু আতঙ্কে এক তরুণী পেছনে রয়ে যায়। তাকে বাঁচাতে আবারও নিজের জীবন ঝুঁকিতে ফেলে হান। সে তরুণীকে নিয়ে ফিরতে গিয়েই একটি জম্বির নজরে পড়ে। প্রাণ বাঁচাতেই সে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। সেখানে থাকা অসংখ্য ম্যানিকুইন দেখে জম্বিটি বিভ্রান্ত হয়ে একের পর এক সেগুলোকেই আক্রমণ করতে থাকে। এদিকে করিডোরে থাকা জম্বিরাও কিছুক্ষণ পর বুঝে যায় এসব আসলে মানুষ নয়। হঠাৎ তারা সবাই একসঙ্গে স্থির হয়ে হাঁটু গেড়ে বসে পড়ে একটা নির্দিষ্ট পজিশনে। কয়েক সেকেন্ড পর সবাই আবার একযোগে নড়াচড়া করতে শুরু করে। এই দৃশ্য দেখে সেজুংয়ের মাথায় কাংয়ের কনফারেন্সের কথাটা ফিরে আসে। সে বুঝতে পারে এই জম্বিরা একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করছে। একজন যা শিখছে মুহূর্তের মধ্যেই পুরো দল সেটা জেনে যাচ্ছে। অর্থাৎ তারা প্রতিনিয়ত আরও বুদ্ধিমান হয়ে উঠছে। তথ্য আদান প্রদান শেষ হওয়ার পর হানের সামনে থাকা জম্বিটিও বুঝে যায় যে ম্যানিকুইন মানুষ নয়। সঙ্গে সঙ্গেই সে হানের দিকে ছুটে আসে। হান প্রাণপণে সেই কাপড়ের দোকানের দিকেই দৌড়ায়। সেজুং তখনও দরজাটা খোলা রেখেছিল যাতে হান সোজা দৌড়ে এসে ভেতরে ঢুকতে পারে। তবে হান দরজার একেবারে কাছাকাছি পৌঁছে গেলেও শেষ মুহূর্তে চারদিক থেকে কয়েকটি জম্বি তাকে ঘিরে ফেলে। সেজুংয়ের চোখের সামনেই তারা হানকে কামড়ে দেয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হানও পরিণত হয়ে যায় তাদেরই একজন জম্বিতে। নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে দ্বিতীয়বার হারিয়ে সেজুং সম্পূর্ণ ভেঙে পড়ে। হানের মৃত্যুর ধাক্কা সামলানোর মতো অবস্থা সেজুংয়ের ছিল না। সে এক কোণে বসে নির্বাক হয়ে যায়। অন্যদিকে পুরো সোল শহরে ছড়িয়ে পড়ে বায়ো টেরর হামলার খবর। পুলিশ, সেনাবাহিনী এবং কাউন্টার টেরর ইউনিট পুরো বিল্ডিংটিকে ঘিরে ফেললেও কেউ ভিতরে ঢুকতে বা বের হতে পারছিল না। ঠিক তখনই হানের স্ত্রী প্রফেসর গং এবং তাদের ছোট মেয়ে বারবার হানের ফোনে কল করতে থাকে। ফোনটি এখন সেজুংয়ের কাছে ছিল। অনেকক্ষণ পর সে ভিডিও কল রিসিভ করে। প্রথমে ছোট্ট মেয়েটি বাবার সঙ্গে কথা বলতে চায়, তবে তখনই ফোনটি গংয়ের হাতে যায়। কাপা গলায় সে জিজ্ঞেস করে, হান কোথায়? সেজুং কিছুক্ষণ চুপ থেকে সত্যিটা জানিয়ে দেয়। সে জানায় অন্যদের বাঁচাতে গিয়ে হান আজ আর এই পৃথিবীতে নেই। একটি বাক্যেই গংয়ের পৃথিবীটা যেন ভেঙে পড়ে। নতুন জীবন শুরু করার স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায়। ছোট্ট মেয়েটি কিছুই বুঝতে পারে না, শুধু মায়ের কান্না দেখতে থাকে। ভারাক্রান্ত মনে সেজুং কল কেটে দেয়। এখন দোকানে জীবিত রয়েছে মাত্র কয়েকজন। হি হাঁটতে পারে না, তাই তাকে পিঠে নিয়ে পালানোর জন্য শোক আগে থেকেই বিশেষ ব্যাক সাপোর্ট তৈরি করে রেখেছিল। কিছুক্ষণ পর পুলিশ অফিসার বাইরে থাকা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়, কিন্তু যে খবর আসে তা আরও ভয়ঙ্কর। পুরো বিল্ডিংকেই কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে। যতক্ষণ ভাইরাস সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়া যাচ্ছে ততক্ষণ কোনো উদ্ধার অভিযান চালানো হবে না। অর্থাৎ এখন নিজেদের জীবন নিজেদেরকেই বাঁচাতে হবে। পুলিশ অফিসার তখন একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। হামলার আগে ডক্টর সো নিজেই বলেছিল ভাইরাসের একমাত্র ভ্যাকসিন তার শরীরেই রয়েছে, তাই যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। সেজুংয়ের তখন মনে পড়ে কনফারেন্স শেষে সে নিজের চোখে দেখেছিল ডক্টর সো কাংয়ের ভিআইপি রুমে ঢুকেছিল। অর্থাৎ সে এখনও সেই ফ্লোরের আশেপাশেই থাকার কথা। সবাই সিদ্ধান্ত নেয় তাদের তৃতীয় তলার ভিআইপি রুমে পৌঁছতেই হবে।
কিন্তু মাঝের প্রতিটি করিডোরে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য জম্বি। ঠিক তখনই সেজুং নিজের পর্যবেক্ষণ সবার সামনে তুলে ধরে। সে ব্যাখ্যা করে এই জম্বিরা একে অপরের সঙ্গে মুহূর্তের মধ্যেই তথ্য ভাগাভাগি করছে, তাই তারা প্রতি মিনিটে আরও বুদ্ধিমান হয়ে উঠছে। আর এই বিষয়টিকেই কাজে লাগানোর পরিকল্পনা করে সেজুং। তার ধারণা, যদি তাদের ভুল তথ্য শেখানো যায় তাহলে পুরো নেটওয়ার্ক সেই ভুল তথ্যই বিশ্বাস করবে। পরিকল্পনা অনুযায়ী একজন বয়স্ক মার্শাল আর্টিস্ট স্বেচ্ছায় সামনে এগিয়ে আসে। সেজুং তার শরীরে একটি বিশেষ পারফিউম স্প্রে করে। তার বিশ্বাস, জম্বিরা এই গন্ধকেই মানুষের আসল গন্ধ বলে মনে রাখবে। অবিশ্বাস্যভাবে পরিকল্পনা সফল হয়। জম্বিরা ওই ব্যক্তির গন্ধ শুকে সেই নতুন তথ্য নিজেদের মধ্যে ছড়িয়ে দিতে থাকে। আর এই সুযোগেই ওই ব্যক্তি একটি পারফিউমের দোকানে ঢুকে সেই একই পারফিউমের যতগুলো বোতল ছিল সব সংগ্রহ করে আনে। এইবার পরিকল্পনার দ্বিতীয় ধাপ। সেজুং একটি ম্যানিকুইনের পুরো শরীরে সেই পারফিউম স্প্রে করে, আর সেই পারফিউম দিয়েই সে ভিন্ন দিকের রাস্তা বানিয়ে দেয়। অন্যদিকে সবাই নিজের শরীরে অ্যান্টি ফ্রিজিং কেমিক্যাল মেখে মানুষের স্বাভাবিক গন্ধটা আড়াল করে। দরজা খুলতেই পারফিউমের গন্ধ করিডোরে ছড়িয়ে পড়ে। সব জম্বি সেই গন্ধ অনুসরণ করে দোকানের ভেতরে ঢোকে, আর ম্যানিকুইনটিকেই মানুষ ভেবে আক্রমণ করতে শুরু করে। এই সুযোগেই সবাই নিঃশব্দে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরই আবার বিপদ। একটি জম্বি বুঝে যায় আবারও তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। মুহূর্তের মধ্যেই সে স্থির হয়ে অন্যদের কাছেও ওই তথ্য পাঠাতে শুরু করে। সেজুং বুঝে যায় এই কয়েক সেকেন্ডই তাদের সুযোগ। সবাই নিঃশব্দে জম্বিদের মধ্য দিয়েই এগিয়ে যেতে থাকে। সবাই প্রায় সফল হয়ে গেলেও শেষ মুহূর্তে একটি মেয়ে আবার জম্বির সাথে ধাক্কা লেগে তার নিচে আটকে যায়। এটি সেই মেয়েটাই ছিল যাকে বাঁচাতে গিয়েই হান আজ আর এই পৃথিবীতে নেই। তাকে বাঁচাতে সেজুং ফায়ার সেন্সারের নিচে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই অ্যালার্ম বেজে ওঠে এবং স্প্রিংকলার চালু হয়ে চারিদিকে জল পড়তে শুরু করে। জলের ধাক্কায় আটকে থাকা মেয়েটি মুক্ত হলেও জম্বিদের তথ্য আদান প্রদানও থেমে যায়। কয়েক সেকেন্ড তারা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে। প্রাণপণের দৌড়ে তারা সবাই লিফটে উঠে পড়ে। ঠিক দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তেই কয়েকটি জম্বি তাদের ছুঁয়ে ফেলতেই যাচ্ছিল, কিন্তু অল্পের জন্য তারা সবাই বেঁচে যায়। লিফট এবার তাদের নিয়ে যায় তৃতীয় তলায়। এদিকে বাইরে আর্মি এবং বিজ্ঞানীরা ডক্টর সোয়ের পুরনো গবেষণাগার খুঁজে ভাইরাসের রহস্য বের করার চেষ্টা করছে। আর এই গবেষণার জন্য হানের স্ত্রী প্রফেসর গংয়েরও ডাক পড়েছে। এদিকে সেজুংরাও অবশেষে পৌঁছে যায় সেই ভিআইপি রুমে, আর সেখানে সত্যি সত্যি ডক্টর সোকে পাওয়া যায়। তাকে দেখেই পুলিশ অফিসার সঙ্গে সঙ্গেই হাতকড়া পরিয়ে তাকে আটক করে। কিন্তু আশ্চর্যের বিষয়, ডক্টর সো একটুও ভয় পায় না, বরং সে হাসতে হাসতে বলে, স্প্রিংকলারের জল চালু করে সেজুং অজান্তেই একটি বড় ভুল করে ফেলেছে। কারণ কিছু সময়ের জন্য সেই জল জম্বিদের যোগাযোগ ব্যবস্থা দুর্বল করে দিলেও তাদের শরীরে থাকা মিউকাস এবং রক্ত ওই জলের সাথে মিশে যখন সেই জল বাষ্পে পরিণত হবে, তখন তাদের নেটওয়ার্কটা আরও শক্তিশালী হবে। এই কথা শুনে সবাই বুঝতে পারে সময় খুবই কম। পুলিশ অফিসার সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব বিল্ডিংয়ের ছাদে পৌঁছতে হবে, কারণ সেনাবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার কেবল সেখান থেকেই তাদের উদ্ধার করতে পারবে। তাই সবাই ডক্টর সোকে সঙ্গে নিয়ে কার্গো লিফটের দিকে রওনা হয়। কিন্তু ঠিক লিফটে ওঠার পরেই ডক্টর সো গোপনে একটি চাল চালে। সবার অজান্তেই সে লিফটের গন্তব্য বদলে টেরেসের পরিবর্তে 9th ফ্লোর সেট করে দেয়। কিছুক্ষণ পর দরজা খুলতেই সামনে দাঁড়িয়েছিল অসংখ্য জম্বি। মুহূর্তের মধ্যেই তারা সার্ভাইভারদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ হওয়া এই হামলায় প্রায় সবাই ছিটকে যায়। কোনো মতে লিফটের দরজা আবারও বন্ধ করা গেলেও ততক্ষণে কয়েকজন সার্ভাইভার প্রাণ হারিয়ে ফেলেছে। আর এই বিশৃঙ্খলার সুযোগেই ডক্টর সো লিফট থেকে বেরিয়ে পালিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তার চারপাশে দাঁড়িয়ে থাকা কোনো জম্বি তাকে আক্রমণ করে না, বরং তারা তাকে নিজেদেরই একজনের মতো পথ ছেড়ে দেয়। এই দৃশ্য দেখে সেজুং প্রথমবার বুঝতে পারে ডক্টর সো আর সাধারণ মানুষ নেই। কোনো না কোনোভাবে সে ইতিমধ্যেই এই পুরো জম্বি নেটওয়ার্কের অংশ হয়ে গেছে। ডক্টর সো পালিয়ে যাওয়ার পর বেঁচে থাকা সার্ভাইভাররা আবার কার্গো লিফট চালু করে কোনো মতে ছাদে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়েও তারা স্বস্তি পায় না। টেরেসেও বেশ কয়েকজন জম্বি তাদের জন্যই অপেক্ষা করছিল। এই জম্বিগুলো আগের চেয়েও ভয়ঙ্কর। তারা শুধু মানুষকে আক্রমণই করছে না, মানুষের হাঁটা, হাতের নড়াচড়া, এমনকি আচরণ পর্যন্তও নকল করছে। সেজুং বুঝতে পারে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাস জম্বিদের শেখার ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তাই টেরেসও আর নিরাপদ নয়। অনেক ভেবে তারা নতুন সিদ্ধান্ত নেয়। এবার তাদের যেতে হবে বেসমেন্টের কন্ট্রোল রুমে, কারণ সেখান থেকে পুরো বিল্ডিংয়ের সিসিটিভি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব।
হয়তো সেখান থেকেই বাঁচার নতুন পথ খুঁজে পাওয়া যাবে। অন্যদিকে গল্পের দৃশ্য চলে যায় ডক্টর সোয়ের গোপন গবেষণাগারে, যেখানে পৌঁছে যায় প্রফেসর গং সহ বিজ্ঞানীদের একটি দল এবং সেনাবাহিনীর বিশেষ ইউনিট। সবাই বায়ো প্রোটেকশন স্যুট পরে ল্যাবের ভেতরে প্রবেশ করে। চারদিকে অত্যাধুনিক যন্ত্রপাতি আর কাচের তৈরি অসংখ্য পরীক্ষাগার দেখে বোঝা যায় বহু বছর ধরে গোপনে এখানে গবেষণা চলছিল। আর এখানেই কাচের খাঁচার মধ্যে রয়েছে অসংখ্য বানর, তবে তারা একদমই স্ট্যাচুর মতো হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎই একজন সেনার নজরে পড়ে একটি খাঁচার কাচ আগেই ভাঙা। সে সবাইকে সতর্ক করতে গেলেও তার আগেই অন্ধকার থেকে বানরটি ঝাঁপিয়ে পড়ে। ভেতরে থাকা সব সংক্রমিত বানর জেগে ওঠে, কাচ ভেঙে বাইরে বেরিয়ে আসে। পুরো ল্যাব রণক্ষেত্রে পরিণত হয়। শেষ মুহূর্তে প্রফেসর গংয়ের উপর একটি বানর এসে হামলা করলে সে একটি ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে, আর এরপরই একজন সৈন্য সেই বানরটিকে গুলি করে মেরে ফেলে। অবিশ্বাস্যভাবে সেই বানরটি অচল হয়ে যেতেই ল্যাবের বাকি সব সংক্রমিত বানরও একসঙ্গেই নিশ্চুপ হয়ে যায়। দেয়ালে ঝুলানো এই এক্সপেরিমেন্টের চার্ট দেখে গং বুঝতে পারে এই সমস্ত বানরকে নিয়ন্ত্রণ করছিল একটি বানর, যার উপরই সবার প্রথম এক্সপেরিমেন্টটি করা হয়েছিল। আর তারা যে বানরটিকে এই মাত্র মেরে ফেলেছে সেটি ছিল সেই 1 নম্বর বানর। এই আবিষ্কারটাই পরবর্তীতে পুরো ভাইরাসের রহস্য সমাধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে দাঁড়াবে। এদিকে সেজুংরা বেসমেন্টে পৌঁছে কন্ট্রোল রুমের দিকে এগোতে থাকে। হঠাৎই একটি মেয়ের পা খালি ক্যানের ওপর পড়তেই শব্দে আশেপাশের জম্বিরা সতর্ক হয়ে যায়। সবাই দ্রুত গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। ভাগ্য ভালো, কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জম্বিরা সরে যায়। এরপর সবাই নিরাপদে কন্ট্রোল রুমে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। সেখানে তারা দেখে ডক্টর সো আবার 3য় তলায় ফিরে গেছে, আর সে কোনো একজন মানুষকে খুঁজছে। এরপরই দেখা যায় সে আসলে খুঁজছিল সিইও কাংকে, যাকেই সে প্রথম ইনফেক্ট করেছিল। সে তার সামনে গিয়ে দাঁড়িয়ে তার নিজের হাতটা বাড়িয়ে দেয় যাতে কাং তাতে কামড় দিয়ে দেয়। সবাই ভাবে এবার হয়তো ডক্টর সো জম্বিতে পরিণত হবে, কিন্তু ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা। ডক্টর সো যন্ত্রণায় ছটফট করতে শুরু করতেই পুরো বিল্ডিংয়ের সব জম্বি একসাথে স্থির হয়ে যায়, যেন কেউ পুরো নেটওয়ার্ককে থামিয়ে দিয়েছে। এই সুযোগেই সবাই সিদ্ধান্ত নেয় তারা আবার 3য় তলায় যাবে, আর এই সিসিটিভির সামনে থাকবে হি তাদেরকে SMS করে জানাবে কোন রাস্তাটা ফাঁকা রয়েছে, আর সেই হিসেবেই তারা এসে পৌঁছায় 3য় তলায়। 3য় তলায় গিয়ে ডক্টর সোকে আটক করে, কিন্তু ফিরে আসার সময়ই হঠাৎ ডক্টর সো জোরে জোরে চিৎকার শুরু করে। তার চিৎকারের সঙ্গে সঙ্গেই সব জম্বি আবার সক্রিয় হয়ে ওঠে। প্রাণ বাঁচাতে সবাই একটি ছোট্ট ক্যাবিনে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সেজুং লক্ষ্য করে ডক্টর সো কেবিনের ভেতরে যেদিকেই তাকাচ্ছে, বাইরে জম্বিরাও ঠিক সেদিকেই আঘাত করছে। মুহূর্তেই সে ডক্টর সো এর চোখ শক্ত করে বেঁধে দেয়, কারণ সে জানে ডক্টর সো এর মাধ্যমেই বাকি জম্বিরা তাদের লোকেশন জেনে যাচ্ছিল। অবিশ্বাস্যভাবে জম্বিদের আক্রমণও ধীরে ধীরে থেমে যায়। এতেই নিশ্চিত হওয়া যায় ডক্টর সো এর দৃষ্টিশক্তি জম্বিদের নেটওয়ার্কের অন্যতম প্রধান মাধ্যম। এদিকে হি আবার তাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেয় কোন রাস্তা দিয়ে তাদেরকে বেসমেন্টে ফিরতে হবে, আর এই সুযোগেই সেই পথ অনুসরণ করে তারা সবাই আবার কিচেনে এসে পৌঁছায়। তবে সেখানে এসেই পুলিশ অফিসার সিদ্ধান্ত নেয় এখন আর কন্ট্রোল রুমে ফিরে লাভ নেই, সোজা টেরেসে চলে যেতে হবে। কিন্তু সোক এতে রাজি হয় না। সে নিজের প্রতিবন্ধী বোন হিকে ফেলে পালাতে চায় না। পুলিশ অফিসার এবং সোকের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়, কিন্তু ডক্টর সো তাদের পুরো কথোপকথন শুনে ফেলে। সে সঙ্গে সঙ্গেই এই তথ্য জম্বিদের মধ্যে ছড়িয়ে দেয়, তাদেরকে জানিয়ে দেয় যে কন্ট্রোল রুমে কেউ রয়েছে। ফলে অসংখ্য জম্বি কন্ট্রোল রুমের দিকেই ছুটে যায়। শেষ পর্যন্ত সোক একাই কন্ট্রোল রুমের দিকে রওনা হয় তার বোনকে বাঁচাতে। এদিকে হি সিসিটিভিতে সবকিছু দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সে ফোন করে সোককে ইচ্ছে করেই ভুল পথে পাঠায়, কারণ সে জানে এত জম্বির মাঝখান থেকে তাকে উদ্ধার করা অসম্ভব। সোক তার বোনের বলা নির্দেশ মতো রাস্তা দিয়ে যেতে যেতে এসে এমন এক লিফটে পৌঁছায় যেখানে পার্কিংয়ের কোনো বোতামই ছিল না। সে বুঝতে পারে তার বোন তাকে ভুল জায়গায় পাঠিয়েছে যাতে সে তার বোনের কাছে যেতে না পারে। কান্না ভেজা কণ্ঠে হি তাকে জানায়, ভাই আমাকে ভুলে যাও, তুমি বেঁচে থাকো। কিন্তু সোক হাল ছাড়ে না। ঠিক তখনই জম্বিরা কন্ট্রোল রুমের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ফোনের ওপাশ থেকে সোক শুধু নিজের বোনের আর্তনাদগুলোই শুনতে পায়। কয়েক মুহূর্তের মধ্যেই হিও জম্বিতে পরিণত হয়ে যায়। লিফটের সামনে দাঁড়িয়েই সোক ভেঙে পড়ে। নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকেও সে বাঁচাতে পারল না। হির মৃত্যুর পর তার ভেতর আর কিছুই অবশিষ্ট থাকে না, আর এখন সে প্রতিশোধ নেওয়ার শপথ করে। ঠিক সেই সময়ই তাদের ফোনে শোকের একটি SMS আসে। সে লিখে জানায় সবাই মিলেই তার বোনকে মৃত্যুর মুখে ফেলে এসেছে, তাই সে আর কাউকেই বাঁচতে দেবে না। এমনকি তাদের কাছে যে ভ্যাকসিন রয়েছে
সেটাকেও সে ধ্বংস করে দেবে, অর্থাৎ সে সোকেও মেরে ফেলবে। অন্যদিকে গবেষণাগারে প্রফেসর গং ধারণা করে যদি তারা ওই বিল্ডিংয়ের প্রথম সংক্রমিত ব্যক্তিকে খুঁজে পায় আর তাকে মেরে ফেলতে পারে, তাহলেই হয়তো এই পুরো নেটওয়ার্কটা ভেঙে পড়বে এবং এই আউটব্রেকটাকে আটকানো যাবে। এই জন্যই সেখানে থাকা সমস্ত লোক সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে থাকে কে সবার প্রথম সংক্রমিত হয়েছিল। আর এভাবেই সিসিটিভি ফুটেজ থেকে তারা জানতে পারে সবার প্রথমে যে ব্যক্তি সংক্রমিত হয়েছিল সে আর কেউ নয় বরঞ্চ সিইও কাং। অন্যদিকে হিকে হারিয়ে সোক সম্পূর্ণ বদলে যায়। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে সে হাতে বিশাল একটা ছুরি নিয়ে একাই জম্বিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একের পর এক জম্বিকে কুপিয়ে সে একটি ছোট কন্ট্রোল রুমে পৌঁছে সিসিটিভি চালু করে বাকি সার্ভাইভারদের অবস্থান খুঁজতে থাকে। অন্যদিকে সেজুং, পুলিশ অফিসার এবং বাকিরা ডক্টর সোকে নিয়ে একটি নিরাপদ জায়গায় পৌঁছায়। তবে সোক সিসিটিভিতে তাদেরকে দেখে স্পিকারের মাধ্যমে তাদের অবস্থানটা ঘোষণা করে দেয়। আর সাথে সাথেই ডক্টর সো মুহূর্তের মধ্যেই সেই তথ্য পুরো জম্বি নেটওয়ার্কে ছড়িয়ে দেয়। চারদিক থেকে জম্বিরা এগিয়ে আসতে শুরু করে। পুলিশ অফিসার একজন জম্বিকে গুলি করে মেরে ফেললে সেখানেই থাকা লোকেরা বলে সে কেন এই লোককে মেরে ফেললো, তাদের কাছে ভ্যাকসিন রয়েছে, তারা এই পেশেন্টদেরকে বাঁচাতে পারত। তবে পুলিশ তাদের কোনো কথাই শোনে না, বরঞ্চ যেই ব্যক্তি তার সাথে এমন কথা বলছে সেই ব্যক্তির পায়েই সে গুলি করে তাকে আটকে দেয়, যাতে জম্বিরা তাকে অ্যাটাক করে আর এই সুযোগেই সে পালিয়ে যেতে পারে। তবে সে হয়তো ভুলে গেছিল যে আসলে সোই এই জম্বিদেরকে কন্ট্রোল করছে, তাই সমস্ত জম্বি আসে সেই পুলিশ অফিসারকেই হামলা করে। আর এই সুযোগেই সেজুংরা ডক্টর সোকে নিয়ে একটি কক্ষে আশ্রয় নেয়। আর সেখানে এসেই সবার প্রথমে তারা ডক্টর সোকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। এবার তারা মুখে কথা না বলে মোবাইলের চ্যাটে পরিকল্পনা করতে থাকে, যাতে ডক্টর সো কিছু বুঝতে না পারে তারা কি বলছে। তারা পরিকল্পনা করে সেজুং বাইরে গিয়ে ওই পুলিশ অফিসারের ফোনটাকে নেবে আর সেই ফোন থেকে রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করে তাদেরকে রেস্কিউ করতে বলবে, কারণ ভ্যাকসিন এখন তাদের সাথে রয়েছে। এই বলেই সেজুং সেখান থেকে বেরিয়ে যায়। আর বাকি বেঁচে থাকা দুজন মেয়ে ডক্টর সোয়ের ওপর নজর রাখতে থাকে। এখানে বলে রাখি, এই দুজন মেয়ের মধ্যে একজন ছিল সেই মেয়েটি যার জন্য বারবার অসুবিধায় পড়তে হয়েছে, যার জন্য হানের মৃত্যু হয়েছে। আর এই মেয়েটি কোনো নিষ্পাপ মেয়ে নয়, সে এখানে উপস্থিত অপর মেয়েটিকে সারা জীবন ধরে বুলি করে এসেছে। সে ওই অপর মেয়েকে জিজ্ঞেস করে, তুমি এমন পরিস্থিতিতে এত শান্ত কি করে আছো? তখন অপর মেয়েটি তাকে জানায়, কারণ এর আগে আমি এর থেকেও খারাপ অবস্থার মধ্যে ছিলাম, যখন তুমি এবং তোমার গ্যাং প্রতিনিয়ত আমার ওপর বুলি চালিয়েছ। মেয়েটি বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখনো তোমার ওপর বুলি করব না, আমি ভুল করেছি। এই সব কিছুই পাশে থাকা ডক্টর সো শুনতে থাকে, কিন্তু তাদের অজান্তেই একটি বিবর্তিত জম্বি মাটিতে পড়ে থাকা একটি মোবাইল ফোন চালিয়ে সেই চ্যাটটিকে পড়ে ফেলে। মুহূর্তেই সব তথ্য ডক্টর সোয়ের কাছে পৌঁছে যায়। এদিকে সেজুং অবশেষে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। সে জানায় ডক্টর সো এখনও জীবিত এবং তারা 32 তলার একটি ওয়্যার হাউসে রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী দুটি দল পাঠায়। একদল যাবে ডক্টর সোকে জীবিত উদ্ধার করতে, আরেক দল যাবে সিইও কাংকে হত্যা করতে। তবে সেজুং কথা বলার সময় এটা ভুলে গেছিল এই পুলিশ অফিসারও এখন জম্বিতে পরিণত হয়েছে, আর ডক্টর সো তার মাধ্যমেও সমস্ত কিছু শুনতে পাচ্ছে। এদিকে ডক্টর সো সেই তথ্য পুরো নেটওয়ার্কেই ছড়িয়ে দেয়। 32 তলার ওয়্যার হাউসে তখন সেই দুজন মেয়ে ডক্টর সোকে পাহারা দিচ্ছিল। কিছুক্ষণ পর বাইরে থেকে মানুষের কণ্ঠ শোনা যায়। তারা নিজেদেরকে উদ্ধারকারী দল বলে পরিচয় দেয়। দীর্ঘ সময় ধরে আটকে থাকার পর আশায় বুক বেঁধে সেই মেয়েটি দরজা খুলে দেয়, কিন্তু সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। বাইরে কোনো রেস্কিউ টিম ছিল না, ছিল সেই উন্নত মস্তিষ্কের জম্বিদের দল। তারা মুহূর্তেই সেখানে হামলা চালিয়ে দেয়। আর এটা দেখেই সেই মেয়েটি, যে নাকি অপর মেয়েটিকে বুলি করত, তার কাছে ক্ষমা চেয়েছিল, সেই মেয়েটি এখন ক্ষমা চাওয়া তো দূরের কথা, তাকেই জম্বিদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর জম্বিরা সেই নিরীহ মেয়েটিকে কামড়ে তাকেও জম্বিতে পরিণত করে। আর এরপর ডক্টর সো সেই মেয়েটিকে বলে, তুমি না তার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলে, এখন চেয়ে নাও। এই বলেই সে ওই নিরীহ মেয়েটিকে, অর্থাৎ যে এখন জম্বিতে পরিণত হয়েছে, তাকে নির্দেশ দেয় এই মেয়েটিকে মেরে ফেলতে। অন্যদিকে সেনাবাহিনীর একটি দল বহু কষ্টে সিইও কাংকে খুঁজে বের করে এবং তাকে হত্যা করে। সবাই ধরে নিয়েছিল এবার জম্বি নেটওয়ার্ক ধ্বংস হয়ে যাবে, কিন্তু কিছুই ঘটল না। জম্বিরা আগের মতোই সক্রিয় রয়েছে। তখনই বিজ্ঞানীরা বুঝতে পারল তাদের ধারণা ভুল ছিল। বানরের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হলেও মানুষদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। এদিকে সেজুং ওয়্যার হাউসে ফিরে এসে দেখে ডক্টর সো অসংখ্য জম্বির মাঝখানে দাঁড়িয়ে আছে। তারা তাকে আক্রমণ করছে না, বরং একজন নেতার মতো অনুসরণ করছে। ঠিক তখন সোকো সেখানে এসে পৌঁছায়।
প্রতিশোধের নেশায় সে একের পর এক জম্বিকে কুপিয়ে কুপিয়ে এগোতে থাকে। লড়াইয়ের সময় জম্বিদের শরীরের রক্ত এবং সাদা তরল গায়ে লেগে যায়। একসময় জম্বিরা তাকে ঘিরে ফেলে আর তার হাত থেকে ছুরিটিও পড়ে যায়। এবার সোক ধরে নিয়েছিল এটাই তার শেষ সময়। তবে আশ্চর্যজনকভাবে জম্বিরা তাকে আক্রমণ করে না। সোক এবং সেজুং দুজনই বুঝতে পারে তার শরীরে লেগে থাকা জম্বিদের রক্ত এবং সেই সাদা তরলের জন্যই জম্বিরা তাকে আক্রমণ করছে না, কারণ জম্বিরা ভেবে নিচ্ছে সে হয়তো তাদের মধ্যেই একজন। কিন্তু ডক্টর সো এই নতুন তথ্যও শিখে ফেলে। মুহূর্তের মধ্যেই সে পুরো নেটওয়ার্ককে নতুন নির্দেশ দেয়। এবার সব জম্বির লক্ষ্য হয়ে যায় সোক। সমস্ত জম্বি সোকের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর এই সুযোগেই সেজুং ডক্টর সোর গলায় একটি তার পেঁচিয়ে তাকে মেরে ফেলতে চায়। তবে তখনই জম্বিরা এসে তাকে মুক্ত করতে থাকে। সোক এবার আর কোনো দেরি না করে সরাসরি ডক্টর সোকে হত্যা করতে গেলে সেজুং তাকে থামায়। তার যুক্তি, ডক্টর সোই ভাইরাস সম্পর্কে সবচেয়ে বেশি জানে, তাকে মেরে ফেললে হয়তো চিকিৎসার শেষ আশাটুকুও শেষ হয়ে যাবে। কিন্তু সোক তখন আর যুক্তি শুনতে রাজি নয়। সে প্রতিশোধের আগুনে পুরোপুরিভাবে লিপ্ত। তবে সেই সুযোগে ডক্টর সো আবার পালিয়ে যায়। সোক তার পিছু নিতেই সামনে এসে দাঁড়ায় তার নিজের বোন হি। কিন্তু সে আর আগের হি নয়, সে এখন নিজে পায়ে দাঁড়াতে পারছে, হাঁটতে পারছে। বোনকে দেখে সোকের মনে শেষবারের মতো আশা জাগে। সে ধীরে ধীরে এগিয়ে যায় এটা ভেবে যে হয়তো তার ভেতরে এখনো মানুষের কিছুটা অনুভূতি বেঁচে আছে। কিন্তু পরের মুহূর্তেই হি বিদ্যুতের গতিতে সোকের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে সেটি তার বুকের ভেতরেই ঢুকিয়ে দেয়। এক মুহূর্তের মধ্যেই সোকের মৃত্যু হয়ে যায়। ঠিক তখনই ডক্টর সো নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করে। সে জানায় তার বাবার মৃত্যু হয়েছিল মানুষের ভুল বোঝাবুঝি আর যোগাযোগের ব্যর্থতার কারণে। ডক্টর সোয়ের বাবা স্টুডেন্টদের ফান্ড ব্যবহার করে রিসার্চ করছিল, আর এই কারণেই তার বিরুদ্ধে কমপ্লেন করেছিল যে ব্যক্তি, সে আর কেউ নয় বরঞ্চ সেজুং নিজেই। সেজুংকে ডক্টর সোয়ের বাবা বোঝানোর চেষ্টা করেছিল সে শুধু গবেষণার জন্য টাকাটিকে নিয়েছে, তার কোনো আলাদা উদ্দেশ্য ছিল না। তবে সে তার মনের কথা সম্পূর্ণরূপে সেজুংকে বোঝাতে পারেনি, আর এই জন্যই তার বাবা আজ আর এই পৃথিবীতে নেই। এই ঘটনার পর থেকেই ডক্টর সো ঠিক করে এমন পৃথিবী যেখানে সবাই একটি মস্তিষ্কের সাথে যুক্ত থাকবে, কেউ কাউকে ভুল বুঝবে না, থাকবে না কোনো রকমের মতভেদ। আর সেই স্বপ্নেই জন্ম দিয়েছে এই ভয়ঙ্কর ভাইরাস। এরই মধ্যে রেস্কিউ টিমের একদল এসে ডক্টর সোকে জীবিত আটক করে নিয়ে যায়। কিন্তু সেজুং তখনও বিল্ডিংয়ের ভেতরেই আটকে আছে। তবে তাকে বাঁচাতে যাওয়ার কোনো উদ্দেশ্যই তাদের ছিল না, কারণ তাদের কাছে ডক্টর সোই ছিল সবচেয়ে মূল্যবান। লাইভ ফুটেজে দেখে প্রফেসর গং ক্ষুব্ধ হয়ে যায়। সে বারবার বলে সেজুংকে উদ্ধার করতে হবে, কিন্তু কেউ তার কথা শোনে না। হতাশ হয়ে সে বাইরে এসে সেজুংকে কল করে। সেজুংকে কল করে জানায় তাকে উদ্ধার করতে আর কেউ সেখানে যাবে না, আর সাথে সে এই বানরের বিষয়গুলিও জানায়। এই কথাটাই যেন সেজুংয়ের মাথায় বজ্রপাতের মতো আঘাত করে। সে বুঝতে পারে সবাই এতক্ষণ ভুল প্রশ্নের উত্তর খুঁজছিল। প্রথম সংক্রমিত ব্যক্তি কে এটা গুরুত্বপূর্ণ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কে পুরো নেটওয়ার্কটাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক তখনই সেজুংয়ের মনে পড়ে ডক্টর সোয়ের সেই কথা, অ্যান্টিডোট আমার শরীরেই আছে। আসলে সেটা কোনো ওষুধ ছিল না। অনেক আগেই ডক্টর সো নিজের শরীরকে এমনভাবে পরিবর্তন করেছিল যাতে কাঙের কামড় খাওয়ার পর পুরো জম্বি নেটওয়ার্ক নিয়ন্ত্রণ স্থানান্তরিত হয়, তবে তার উচ্চ চিন্তাশক্তি যেন হ্রাস না পায়। সেই মুহূর্ত থেকেই ডক্টর সো হয়ে যায় পুরো নেটওয়ার্কের সেন্ট্রাল নোড, অর্থাৎ যাকে সবাই প্রতিষেধক উৎস মনে করছিল সেই মানুষটি আসলে পুরো সংক্রমণের মস্তিষ্ক। ঠিক সেই সময়ই ডক্টর সো গোপনে পুরো জম্বি নেটওয়ার্কের সংকেত পাঠায়। আগে মারা যাওয়া সেনারা ইতিমধ্যেই সংক্রমিত হয়ে প্রশিক্ষিত জম্বি সৈন্যে পরিণত হয়েছিল। তারা আচমকা উদ্ধারকারী বাহিনীর ওপর হামলা চালায়। কয়েক মিনিটের মধ্যেই পুরো রেস্কিউ টিম ধ্বংস হয়ে যায়। এরপর ডক্টর সো সেই জম্বি সৈন্যদের নিয়ে সেই রেস্কিউ টিমের গাড়ি দখল করে, আর এরপর কোয়ারেন্টাইন জোনের মূল প্রবেশদ্বারের পথের দিকে রওনা হয়। দূর থেকে রেস্কিউ গাড়ি দেখে সবাই ভেবেছিল উদ্ধার অভিযান সফল হয়েছে, কিন্তু গাড়ির দরজা খুলতেই তাদের সমস্ত আশা মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়। ভেতর থেকে একে একে বেরিয়ে আসে সংক্রমিত সৈন্য। কোনো সতর্কতা ছাড়াই তারা উপস্থিত জনতার উপর ঝাঁপিয়ে পড়ে। চারিদিকে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, চিৎকার আর রক্তপাত। যে সংক্রমণ একটি বিল্ডিংয়ের ভেতর সীমাবদ্ধ ছিল, সেটা এবার সেই সীমা ভেঙে পুরো সিওল শহরের রাস্তায় ছড়িয়ে পড়েছে। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও সেজুং হাল ছাড়ে না। সেখানেই পড়ে থাকা ম্যানিকুইনের বাক্স আর বিভিন্ন জিনিসপত্র দিয়ে সে তাড়াহুড়ো করে কয়েকটি ফাঁদ তৈরি করে। কিছুক্ষণ সেই ফাঁদে আটকে পড়ায় জম্বিদের গতি কমে যায়। সেই সুযোগেই সেজুং বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জম্বিরা খুবই দ্রুত বুঝে যায় কি ঘটেছে আর আবারও সেজুংয়ের পিছু নেয়।
পালাতে পালাতে হঠাৎ সেজুংয়ের মনে পড়ে যায় শোকের কথাটা। তাই সে সঙ্গে সঙ্গেই রক্ত এবং সেই সাদা তরল ভেজা একটি কাপড় নিজের শরীরে জড়িয়ে নেয়। অবশেষে বিল্ডিং থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসেই সে স্তব্ধ হয়ে যায়। ডক্টর সো ইতিমধ্যেই পুরো শহরের মধ্যে ছড়িয়ে দিয়েছে এই জম্বি ভাইরাস। এদিকে অ্যান্টি টেরোরিস্ট হেডকোয়ার্টারেও সমস্ত অফিসাররা এখান থেকে পালাতে শুরু করে। সেই সময় সেজুং ফোন করে প্রফেসর গংকে। সে অনুরোধ করে শহরে সিসিটিভি ব্যবহার করে সোর অবস্থান খুঁজে বের করতে। গং সঙ্গে সঙ্গে ক্যামেরায় নজরদারি করে সোর অবস্থান তাকে জানিয়ে দেয়। এক মুহূর্তেও দেরি না করে সেজুং একটি গাড়ি নিয়ে সেখানে রওনা হয়, আর কোনো দ্বিধা না করে সরাসরি গাড়ি চালিয়ে তাকে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে সো সরে যায়। পরের মুহূর্তেই সে জম্বি নেটওয়ার্কে নতুন নির্দেশ পাঠায়। চারদিক থেকে অসংখ্য জম্বি গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে সেজুং শরীরে তখনও রক্তভেজা কাপড়টি ছিল, তাই প্রথমে জম্বিরা তাকে চিনতে পারেনি। ডক্টর সো তখন দ্রুত বিষয়টি বুঝে ফেলে, তাই সঙ্গে সঙ্গে নতুন নির্দেশ পাঠায়। এবার লক্ষ্য হবে রক্তে ভেজা সেই সাদা কাপড়। জম্বিরা সেই সাদা কাপড়ের দিকে ছুটে আসার আগেই সেজুং সেটি খুলে দূরে ছুঁড়ে ফেলে। ভাগ্যক্রমে কাপড়টি গিয়ে পড়ে একটি জম্বির গায়ে, আর ঠিক তখনই ঘটতে শুরু করে এক অদ্ভুত ঘটনা। কাপড়টি জম্বির গায়ে পড়ার সাথে সাথেই সব জম্বি জড়ো হতে শুরু করে, আর তারা কয়েক সেকেন্ডের মধ্যেই সেই সাদা কাপড়ে ঢাকা জম্বিকে কেন্দ্র করে বিশাল বৃত্ত তৈরি করে একটানা ঘুরতে থাকে। দৃশ্যটা খুবই অদ্ভুত ছিল। আর তখনই সেজুংয়ের হঠাৎ একটি বৈজ্ঞানিক উদাহরণ মনে পড়ে। পিঁপড়ের দল যেমন ফেরোমনের গন্ধ অনুসরণ করেই এক লাইনে চলে, তেমনি মাঝে মধ্যেই তারা এই গন্ধকে অনুসরণ করে একই বৃত্তে ঘুরতে থাকে। সামনে থাকা পিঁপড়ের গন্ধ অনুসরণ করতে করতে তারা এমন এক অন্তহীন চক্রে আটকে যায় যেখান থেকে আর বের হতে পারে না। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে একে একে মারা যায়। এখানেও জম্বিদের ঠিক সেই একই নীতিতে চলতে দেখা যাচ্ছিল। এদিকে ডক্টর সো দ্রুত জম্বিটির কাছে যায় এবং তার গায়ের সেই রক্তমাখা কাপড়টি সরিয়ে দেয়। কাপড়টি সরাতেই আরও এক অবিশ্বাস্য ঘটনা। চারপাশের সব জম্বি হঠাৎ একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। কয়েক মুহূর্ত পর তারা আবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়, ঠিক যেমনটা সংক্রমণের একেবারে শুরুর দিকে দেখা গেছিল। যেমন তারা দুই পায়ে হাঁটতে পারছে না। তাদের উন্নত ক্ষমতা, সমন্বয় আর বুদ্ধিমত্তা সব যেন এক মুহূর্তেই মুছে যায়। সেজুং বুঝতে পারে এই পুরো নেটওয়ার্কটা একেবারে রিসেট হয়ে গেছে। এই ঘটনায় সেজুংকে চূড়ান্ত পরিকল্পনার পথ দেখিয়ে দেয়। চারদিকে দেখতে দেখতে তার চোখে পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একটি বাসের বিশাল বিজ্ঞাপনের ওপর, যেখানে মানুষের বড় বড় ছবি ছিল। সে কৌশলে জম্বিদের দৃষ্টি সেই পোস্টারের দিকে ঘুরিয়ে দেয়, আর মানুষের ছবিটি দেখা মাত্র শত শত জম্বি আবার একসঙ্গে সেদিকে ছুটতে শুরু করে। আর এই বিশৃঙ্খলার সুযোগেই ডক্টর সো জম্বিদের ভিড়ের মাঝখানে আটকে পড়ে এক জ্বলন্ত গাড়ির একেবারে পাশে চলে আসে। তার গায়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন জ্বলতে শুরু করে এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে সো। ডক্টর সো শরীরে আগুন লাগার সাথে সাথেই পুরো শহরের জম্বিদের মধ্যেও একই রকমের অস্থিরতা দেখা যায়। ডক্টর সো মাটিতে লুটিয়ে পড়ে। যে জম্বিরা কিছুক্ষণ আগেও একযোগে শহর জুড়ে তাণ্ডব চালাচ্ছিল, তারা সবাই একসঙ্গে থেমে যায়। মুহূর্তের মধ্যেই তাদের শরীর নিস্তেজ হয়ে পড়ে। অন্যদিকে প্রফেসর গং সিসিটিভিতে দেখতে পায় পুরো শহরের জম্বিরা এই একইভাবে স্ট্যাচু হয়ে গেছে, স্থির হয়ে গেছে। ডক্টর সোর মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই পুরো সিস্টেম ধসে পড়েছে। এই সমস্ত স্থির হয়ে থাকা, স্ট্যাচু হয়ে থাকা জম্বিগুলোর মধ্যে থেকেই একজন হঠাৎই নড়ে ওঠে, আর এখানেই এই পুরো গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।